আরো কম। তেহরানে কিছু বাংলাদেশি আছে যারা এখন এই হামলার সবচেয়ে মানে হামলায় ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা আছে। তাদেরকে আর আমাদের দূতাবাসে যারা কাজ করছেন তাদের জন্যই আমরা এখন কাজ করছি, যাতে এরা নিরাপদে থাকতে পারে। আমরা এই তেহরানে যে বাংলাদেশিরা আছেন এবং আমাদের দূতাবাসে যারা কাজ করছেন তাদেরকে নিরাপদে সরে যাওয়ার জন্য পরামর্শ দিয়েছি এবং তাদেরকে নিরাপদে মানে তেহরান থেকে দূরে কোথাও কিছু সময়ের জন্য রাখার জন্য আমরা ব্যবস্থা গ্রহণ করেছি। আমাদের দূতাবাস এই যুদ্ধ অবস্থার মধ্যেও আমাদের সাথে নিয়মিত যোগাযোগ করে যাচ্ছে। আর আপনারা জানেন যে আমরা আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয় এবং বাংলাদেশ দূতাবাস তেহরানে হটলাইন চালু করেছি, যাতে বাংলাদেশি যারা আছে তাদেরকে আমরা সেবা প্রদান করতে পারি। আমাদের দূতাবাস যুদ্ধ বা অবস্থার মধ্যেও আমাদের যে সেবামূলক কাজগুলি আমাদের বাংলাদেশিদের প্রবাসী বাংলাদেশিদের জন্য সেগুলো তারা পালন করে যাচ্ছে। একই সাথে তারা নিয়মিত আমাদেরকে এই যুদ্ধের আপডেট জানাচ্ছে এবং যুদ্ধের আপডেটের সাথে পাশাপাশি অন্যান্যরা কিভাবে তাদের নাগরিকদেরকে ওখান থেকে নিরাপদে সরিয়ে নিয়ে যাচ্ছে সেই বিষয়ে আমাদেরকে নিয়মিত জানাচ্ছে। তেহরান ইরান ছাড়াও আপনারা জানেন যে আমাদের আশেপাশে আরো কিছু দেশে প্রবাসী বাংলাদেশিরা আছে, যেমন ইরাকে আছে, সিরিয়াতে খুব বেশি নাই, লেবাননে আছে, আর জর্ডানে আছে। তা আমরা আমাদের এই দূতাবাসগুলোর সাথেও নিয়মিত যোগাযোগ রক্ষা করে যাচ্ছি। এই দূতাবাসগুলোতেও আমাদের হটলাইন চালু হয়েছে এবং তারা ওখানে প্রবাসী বাংলাদেশিদের সাথে নিয়মিত যোগাযোগ রক্ষা করে যাচ্ছেন। তবে মানে খুশির বিষয় হলো, আশার বিষয় হলো যে এই দেশগুলোতে এখন পর্যন্ত কোনো ধরনের আক্রান্ত হওয়ার কোনো সংবাদ আমাদের কাছে নাই। ফলে আমরা অন্তপক্ষে এই দেশে আমাদের যে বাঙালিরা আছেন, প্রবাসী বাঙালিরা আছেন এবং আমাদের দূতাবাসে যারা আছে তারা এখন পর্যন্ত মোটামুটি নিরাপদে আছেন। এবং এই শুধু এটাই না, আমাদের এই দেশগুলো ছাড়াও গালফ অর্থাৎ ওই মধ্যপ্রাচ্যে অন্যান্য যে দেশগুলি আছে সেই দেশগুলির যে আমাদের বাংলাদেশের দূতাবাস সমূহ আছে তাদেরকেও আমরা সতর্ক থাকার জন্য আমরা নির্দেশনা দিয়েছি এবং একই সাথে তাদেরকে বলেছি যে তারা যেন প্রবাসীদের সাথে নিয়মিত যোগাযোগ রক্ষা করে এবং যদি কেউ ওই ইরান অথবা অন্য দেশে কোনো প্রবাসীদের বিষয়ে যোগাযোগ করে তাহলে যেন তারা আমাদের সাথে অথবা আমাদের দূতাবাসের সাথে যোগাযোগ করার জন্য তাদেরকে জানায়। সবশেষে পররাষ্ট্র মন্ত্রণালয় ও বাংলাদেশ দূতাবাস সংশ্লিষ্ট সব পক্ষের সাথে আমরা নিয়মিত যোগাযোগ রক্ষা করে যাচ্ছি, যাতে প্রবাসী বাংলাদেশিরা নিরাপদে থাকেন এবং কোনো ধরনের ক্ষতির সম্মুখীন না হয়। এমনি যে ক্ষতিটা এমনিতে হয়েই যাচ্ছে সেটি হচ্ছে যে এই যে যারা ওখানে প্রবাসী ছিলেন তারা তো কর্ম হারাবেনই, আর এই যুদ্ধ বন্ধ হলেও যুদ্ধ পরবর্তী যে অবস্থা তৈরি হবে সেই অবস্থায় তাদের সেখানে থাকাটা কতটুকু সম্ভব হবে সেটাও একটা বিশেষ বিবেচনার বিষয়। তবে আমরা এখন পর্যন্ত যতটুকু দেখতে পাচ্ছি বা বুঝতে পাচ্ছি তাতে খুব সহজে যুদ্ধ বন্ধ হওয়ার আমরা এখন পর্যন্ত কোনো ধরনের মানে সিগন্যাল বা কোনো সম্ভাবনা এই মুহূর্তে দেখা যাচ্ছে না। তবে আমরা আশা করি এবং আমরা প্রত্যাশাও করি যে আমরা আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে আমরা আহ্বানও জানাই যে যত তাড়াতাড়ি সম্ভব এই সংঘাত বন্ধ করে মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠা করা অত্যন্ত জরুরি, না হলে এই যুদ্ধের পরিণতি অত্যন্ত ভয়াবহ হতে পারে। এটুকু বলেই আমি আমার বক্তব্য শেষ করছি। আপনাদের যদি কোনো প্রশ্ন বা কোনো বিষয় জানার থাকে, তবে আমার এই বক্তব্যের শেষে আমি একটি বিষয় আপনাদেরকে বলতে চাই, সেটি হচ্ছে যে আপনাদের মধ্যেও যদি কারো কাছে কোনো তথ্য থাকে যে আমাদের প্রবাসী বাংলাদেশি কোথাও কোনো অসুবিধার মধ্যে আছে, অনুগ্রহ করে আমাদের জানাবেন। আমাদের হটলাইন আছে, জানালে আমরা চেষ্টা করব তাদের জন্য তাদের বিষয়ে ব্যবস্থা নেওয়ার জন্য। আমি এই আহ্বান জানিয়ে আপনাদেরকে প্রশ্ন করার জন্য বা
আপনাদের কোনো কোয়ারি থাকলে তার উত্তর দেওয়ার জন্য ফ্লোর ওপেন করে দিচ্ছি। যে আমার নাম আমরা মিজানুর একজন রহমান। একজন করে নেব, আমরা আমাদের সময় আছে, আমরা সবার প্রশ্ন নেওয়ার চেষ্টা করব। জি, আমার জানার বিষয় হচ্ছে যে আমি কালকে একটা রিপোর্ট করতে গিয়ে একটা তথ্য পেলাম যে আমাদের একজন অফিসার একটা ভবনে আছেন, যে ওই ভবনের 24টা ফ্ল্যাট, 24টা ফ্ল্যাটের মধ্যে 23টা ফ্ল্যাটই খালি হয়ে গেছে। ওই ভদ্রলোকই এখন পর্যন্ত ওই ফ্ল্যাটে আছেন। তার সর্বশেষ অবস্থা কি, তাকে রিলোকেট করা গেছে কিনা, আর আমাদের মিশন যে ঝুঁকিতে পড়েছে সেই অবস্থায় আপনাদের সিদ্ধান্ত কি? আমি আমার বক্তব্যের মধ্যেই বলেছি যে আমাদের অফিসাররা এবং আমাদের যারা ওখানে অন্যান্য কর্মকর্তা আছেন তারা জীবনের ঝুঁকি নিয়েই তাদের দায়িত্ব পালন করছেন, কারণ তাদের দায়িত্ব পালন করাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তারপরেও আমাদের এখনকার সিদ্ধান্ত হচ্ছে যে আমরা তাদেরকে তেহরান থেকে যতটুকু দূরত্বে গেলে নিরাপদে থাকতে পারবে তারা যেন ততটুকু দূরত্বে যে গিয়ে থাকে, অর্থাৎ নিরাপদ স্থানে সরে যাওয়া। মানে এই মুহূর্তে ইরান ত্যাগ করার কোনো ব্যবস্থা নাই, যেহেতু বিমান যোগাযোগ বন্ধ এবং মানে স্থলপথে হয়তো কষ্ট করে যাওয়া সম্ভব, কিন্তু তা নিরাপদ হবে না বলে আমরা তাদেরকে নিরাপদ স্থানে, তেহরান থেকে দূরে নিরাপদ স্থানে যাওয়ার জন্য নির্দেশনা দিয়েছি। এই বিষয়টি কার্যকর করতেও সময় লাগে, আপনারা জানেন যে গিয়ে কোথাও থাকতে হবে, তারপরে পরিবার নিয়ে যাওয়া। আর একটি বিষয় হয়তো আপনারা জানেন না যে ইরানের উপরে এমবার্গো থাকার কারণে আমাদের ওখানে অর্থ প্রেরণ করার অত্যন্ত ডিফিকাল্টি আছে, যে কারণে এই ইভাকুয়েশনের জন্য বা নিরাপদ স্থানে সরে যাওয়ার জন্য যে অর্থটি লাগবে, অর্থ আমরা পাঠানোর চেষ্টা করছি। ব্যাংকিং চ্যানেল তো ওখানে কাজ করে না, আপনারা জানেন। সেই জন্য এই বিষয়টি আমাদের মানে রিলোকেশনে একটু বিলম্বের কারণ হচ্ছে। তবে আমি এটুকু বলতে পারি যে আমাদের একটি দুইটি স্থাপনা, যেমন আমাদের চ্যান্সেরি যেটা অফিস বলি আমরা, আর রাষ্ট্রদূতের ভবন বাংলাদেশ হাউস, এই দুটোতে নিরাপত্তা ঝুঁকি বেশি ছিল, হামলার ঝুঁকি বেশি ছিল। তো রাষ্ট্রদূত গত রাতে উনি ওনার বাসা ছেড়ে একটু নিরাপদ স্থানে চলে গিয়েছিলেন। তো যেহেতু এখন যেটি ঘটছে আপনারা হয়তো জানেন যে ইসরায়েল ঘোষণা দিয়েই একটি নির্দিষ্ট জায়গাতে ওরা আঘাত করছে। যেমন গতকাল ওরা বলেছিল যে ওদের রেডিও ভবনে আঘাত করবে। তাছাড়াও আরো একটা ডিস্ট্রিক্ট 3, তেহরানের ডিস্ট্রিক্ট 3-তে ওরা বলে দিয়েছিল যে সাধারণ মানুষকে ওখান থেকে সরে যাওয়ার জন্য। বলে ওরা আগেই এক ধরনের ঘোষণা দিয়ে ওদের নির্দিষ্ট লক্ষ্যগুলোকে আঘাত করার চেষ্টা করছে, যে কারণে আমাদের দূতাবাসে যেহেতু তারা সব বিষয়ে আগে থেকেই জানতে পারছে এবং তারা নিরাপদে সরে যাওয়ার চেষ্টা করছে। তবে খুব শীঘ্রই আমরা ওই 100 জনের মতো বাংলাদেশি যারা আমাদের সাথে যোগাযোগ করেছে, তেহরানে আছে, তাদেরকে সহ আমাদের দূতাবাসে যত পরিবার আছে তাদেরকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার জন্য সকল ব্যবস্থা সম্পন্ন করব। মাননীয় পররাষ্ট্র সচিব, আমি জানতে চাচ্ছিলাম যে আজকে আপনি সকালে দেখেছেন মনে হয় যে আমাদের বন্ধু রাষ্ট্র মার্কিন যুক্তরাষ্ট্র সহ যুক্তরাজ্য এবং কয়েকটি দেশ ইসরায়েলের পক্ষ নিয়ে একটি বিবৃতি দিয়েছে। সে বিষয়ে আমাদের অবস্থানটা কি? আর দ্বিতীয় প্রশ্নটি হচ্ছে, ঈদের আগে আপনি প্রেস ব্রিফিং এ বলেছিলেন যে আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা লন্ডনে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীর সাথে বৈঠক করবেন, এরকম একটা সম্ভাবনা আছে। সেই বৈঠকটি হয়নি। এই বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের ব্যর্থতাটি কতখানি? আপনার এই প্রথম প্রশ্নটির জবাব দেবেন আমাদের মহাপরিচালক জাতিসংঘ, এবং উনি আপনাদের মহাপরিচালক পাবলিক ডিপ্লোমেসি উইংও, কারণ এই বিষয়টি ওনার এখতিয়ারাধীন। আর দ্বিতীয় প্রশ্নের উত্তর আচ্ছা, দ্বিতীয় প্রশ্নের উত্তর হচ্ছে, আমি আপনাদেরকে যেটুকু বলতে পারি সেটা হলো যে এই সফরের আগে আমার যুক্তরাজ্যের হাই কমিশনারের সাথে একটি ব্রেকফাস্ট মিটিংয়ে দেখা হয়েছিল এবং আমার সাথে ওনার আলোচনা হয়েছিল। সেখানে উনি আমাকে জানিয়েছিলেন যে তারা এই সফরটিকে সরকারি সফর অর্থাৎ অফিসিয়াল ভিজিট হিসাবে
আপগ্রেড করেছে। উনি পরবর্তীতে যখন মাননীয় প্রধান উপদেষ্টার সাথেও দেখা করেন সফরের আগে, তখন উনি আমাদেরকে একই কথা বলেছিলেন। আমাদের রাষ্ট্রদূত হাই কমিশনার লন্ডনে যিনি আছেন, উনি যখন ওখানে পররাষ্ট্র মন্ত্রণালয়ে যোগাযোগ করেন, তখনও তাকে বলা হয়েছিল যে এটি একটি সরকারি সফর, এবং সরকারি সফরে আমরা যে বিষয়গুলোকে নিশ্চিত ধরেই নিই, তার মধ্যে দুদেশের মধ্যে মানে প্রধানমন্ত্রী পর্যায়ে বৈঠক হবে। এবং আমার জানা মতে আমরা যখন পর্যন্ত মাননীয় প্রধান উপদেষ্টা লন্ডনে পৌঁছেছেন, ততক্ষণ পর্যন্ত এই বৈঠকটি হওয়ার বিষয়টি ছিল, শুধু সময়টি নির্ধারণ করা হয় নাই। সুতরাং আমরা শেষ পর্যন্ত আমাদের প্রত্যাশা ছিল যে এই বৈঠকটি হবে। শেষ মুহূর্তে কোনো কারণে এই বৈঠকটি হয়নি। তবে আমি আপনাদেরকে যে বিষয়টি জানাতে চাই সেটি হচ্ছে যে এই শুধু ব্রিটেনের প্রধানমন্ত্রী ছাড়া অন্য যে যত প্রোগ্রাম ছিল আমি আপনাদেরকে ডিটেল বলেছিলাম, তার চেয়ে অনেক বেশি, যেমন ওদের ট্রেড মিনিস্টার আমাদের প্রধান উপদেষ্টার সাথে ওখানে সাক্ষাৎ করেছেন। ওদের বাকি ওই স্পিকারের সাথে এমনিও এটা শিডিউল মিটিং ছিল, ওখানে স্পিকারের সাথে যখন মিটিং হয় তখন আরো কিছু ডিগনিটারিজের সাথে সাইড লাইনে দেখা এবং মিটিং হয়েছে, এবং হাউস অফ লর্ডসের একটি সেশনও আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা সহ ওনাকে নিয়ে যাওয়া হয়েছে, অর্থাৎ এবং সম্পূর্ণ প্রোটোকল দেয়া হয়েছে, যেটা অফিসিয়াল ভিজিট না হলে এইখানে দেয়া হয় না। ফলে ব্রিটেনের প্রধানমন্ত্রীর সাথে আমাদের মাননীয় প্রধান উপদেষ্টার কেন সাক্ষাৎ হয়নি সেটার দায়ভার কার উপরে? নিঃসন্দেহে আমরা যেহেতু মানে এই সফর পরিচালনার অংশ ছিলাম, সুতরাং কিছুটা তো দায়ভার আমাদের উপরে আসেই। তবে আমি আপনাদেরকে যে অবস্থাটা বললাম তাতে মনে হয় যে কোনো কারণে ওদের পক্ষে এই মিটিংটা করা সম্ভব হয়নি। দ্বিতীয় প্রশ্নটির উত্তর দেবে। আচ্ছা, দ্বিতীয় প্রশ্নটির পরে আপনার সম্পূরক প্রশ্ন আমরা নেব। আপনারা অবগত আছেন যে বৃহস্পতিবার দিনে বাংলাদেশ তাৎক্ষণিকভাবে 13 জুন তারিখে একটি সুস্পষ্টভাবে আমরা সাম্প্রতিক যে ইসরায়েলের সামরিক হামলা সেটা তীব্র নিন্দা জানাই এবং গভীর প্রকাশ করি। এবং সেখানে কিন্তু উল্লেখ করা ছিল যে এই আগ্রাসনটি জাতিসংঘ সনদ, আন্তর্জাতিক আইনের মৌলিক নীতি এবং ইরানের সার্বভৌমত্ব সুস্পষ্ট লঙ্ঘন। এটি আঞ্চলিক এবং বৈশ্বিক শান্তি ও নিরাপত্তার জন্য গুরুতর হুমকি তৈরি করেছে, যা পরিণত হতে পারে সুদূর প্রসারী। আমরা তখনই কিন্তু বাংলাদেশ সকল পক্ষকে সর্বোচ্চ সংযম প্রদর্শন এবং উত্তেজনাপূর্ণ অঞ্চলে এই উত্তেজনা আরও বাড়তে পারে এমন একটি আশঙ্কা করে সেখানে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছি। এবং এখানে কিন্তু জাতিসংঘ এবং আন্তর্জাতিক সম্প্রদায়কে এই মধ্যপ্রাচ্যের স্থিতিশীলতা বজায় রাখার জন্য বা রক্ষার জন্য সম্মিলিতভাবে কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানিয়েছি। এ প্রেক্ষিতে আমাদের বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আপনার নিউ ইয়র্ক, জেনিভা এবং ভিয়েনাতে বাংলাদেশের অবস্থান এবং আমরা সুস্পষ্টভাবে আমাদের এখানে প্রদর্শন করেছি এবং আমাদের বক্তব্য রেখেছি এবং আমাদের দেশে আমাদের যে অবস্থান এবং আন্তর্জাতিক অবস্থান একই প্লেনে আছে, একই লেভেলে আছে। জি, করতে পারেন। আমি হাসিব চ্যানেল 24 কাজ করি। যে হস্তক্ষেপের কথাটা আপনি বললেন এবং কিছুটা দায় স্বীকার করে নিলেন, তাহলে বাকি দায় ব্রিটিশদের, সেটা কি আপনারা তাদেরকে আনুষ্ঠানিকভাবে লন্ডনে জানাবেন কিনা? এক। আর দ্বিতীয়ত, এরকম টপ লেভেল হাই লেভেল ভিজিটে মানে এয়ারপোর্টে নামার পরে এই ধরনের বিষয় মানে আরো অনিশ্চিত করে তোলা একজন পেশাদার কূটনীতিকের পক্ষে মানে কতটুকু মানে ডিচ করা, কি বিষয়টা কি ঢাকা এভাবে দেখছে কিনা? আমি মনে হয় আপনাদেরকে বোঝাতে সক্ষম হইনি যে এই সফরে যতগুলো কম্পোনেন্ট ছিল এবং এই সফরের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় ছিল হচ্ছে যুক্তরাজ্যের মহামান্য রাজার কাছ থেকে হারমোনি অ্যাওয়ার্ড নেয়া এবং মহামান্য রাজার সাথে একান্ত বৈঠক, যেটি ইংল্যান্ডের মানে যুক্তরাজ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়, সেটিও সুচারুরূপে সম্পন্ন হয়েছে। বাকি যে বিষয়গুলো ছিল সবকিছু হয়েছে এবং তার যেগুলো ছিল না তার বাইরেও কিছু প্রোগ্রাম হয়েছে,
সেই ক্ষেত্রে এই সফরটি আমাদের বিবেচনায় অত্যন্ত সফল একটি সফর হয়েছে। এবং আপনারা জানেন, সেদিন আমরাও বলেছিলাম যে এই সফরের একটি গুরুত্বপূর্ণ বিষয় ছিল যে মানে স্টোলেন অ্যাসেট রিকভারি, এবং সেটাতেও অনেক মানে ট্যাঞ্জিবল সফলতা আমরা পেয়েছি। সুতরাং এইটা একটি সফল সফরের পরে কোন একটা বিষয় নিয়ে আমাদের দুদেশের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, ঐতিহাসিক সম্পর্ককে নিয়ে টানাটানি করার আমি কোনো মানে যৌক্তিক কারণ খুঁজে পাচ্ছি না। জি, মাননীয় ভারপ্রাপ্ত পররাষ্ট্র সচিব এখানে। আমি মিশু, যমুনা টেলিভিশন থেকে সোজা। আমার প্রশ্ন আবার একটু ইরানের যুদ্ধ প্রসঙ্গে। আমরা সবশেষ রাশিয়া ইউক্রেন যুদ্ধের কারণে আমাদের অর্থনীতি বিশেষ করে দারুণভাবে সাফার করেছে। ফলে এই যুদ্ধ মধ্যপ্রাচ্যে প্রায় 60 লাখ বাংলাদেশি নিবন্ধিত বা অনিবন্ধিত মিলে। জ্বালানি তেলের বাজার 7% বেশি বেড়েছে। আমাদের মজুদ বেশি দিনের নাই। ফলে আমরা অনেক বেশি সাফার হয়তো শুরু করেছি করা। ফলে আমাদের পক্ষে কোনো বিশেষ দূত বা কাউকে মধ্যপ্রাচ্যের আশপাশের দেশগুলোতে পাঠানো বা আজকে ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে, এরকম কোনো পরিকল্পনা আমরা করছি কিনা, এটি একটি প্রশ্ন। এবং দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, ওভারঅল প্রফেসর ইউনূসের যুক্তরাজ্য সফর নিয়ে আপনি কতখানি হ্যাপি? দ্বিতীয় প্রশ্ন আমি প্রথম উত্তর দিচ্ছি যে আমার জাস্ট এই আগের বক্তব্যে আমি বলে দিয়েছি যে এই সফরটি আমাদের বিবেচনায় সম্পূর্ণ সফল হয়েছে। সুতরাং সফর যখন সফল হয় তখন আনহ্যাপি হওয়ার বা হ্যাপি না হওয়ার কোনো কারণ নেই। আর দ্বিতীয় যে বিষয়টি বলছেন যে এই যুদ্ধটি এই কয়েকদিন আগে শুরু হয়েছে, এখনই এটার ইম্প্যাক্ট নিয়ে অ্যাসেস করাটা অত্যন্ত দুরূহ একটি বিষয়। আর এই যুদ্ধর সবচেয়ে বড় বিষয়টি হচ্ছে এটা কতদিন চলবে, কিভাবে এটা থামবে, এই সমস্ত বিষয়ের পরে আমরা বুঝতে পারবো যে ইম্প্যাক্ট কি হবে। আর আপনি নিজেই বললেন যে ক্রয় সংক্রান্ত কমিটিতে বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে। তো ওই আলোচনার সিদ্ধান্ত তো আমরা এখনো জানতে পারি নাই। আলোচনার সিদ্ধান্তে যেটা মানে আমাদের সর্বোচ্চ নীতি নির্ধারণী মহলে যেহেতু এটা বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে, যখন আমাদের এই বিষয়ে সিদ্ধান্ত জানানো হবে সেই অনুযায়ী আমরা আমাদের কার্যক্রম শুরু করব। এই মুহূর্তে আমাদের কাছে এই বিষয়ে আর কোনো তথ্য নাই। আমি মুস্তাফিজ নিউজে আছি ইয়েতে তেহরানে অন্যান্য যে মিশনগুলো আছে তারা কিভাবে কাজ করছে এবং তারা তাদের জনগণকে সেখান থেকে সরিয়ে নিয়েছে কিনা অলরেডি? আমাদের কাছে যতটুকু তথ্য আছে, আপনি জানেন যে ইরানে বেশ কিছু সংখ্যক ভারতীয় নাগরিক ছিল তেহরানে। বিশেষ করে ভারতীয়রা যেটা করেছে, তারা তেহরান থেকে তাদের নাগরিকদেরকে নিরাপদ স্থানে, ইরানের ভেতরেই নিরাপদ স্থানে নিয়ে যেতে পেরেছে। আর ভারতীয়দের একটা সুবিধা আছে, ওদের ওই ব্যাংকিং চ্যানেলের ওই অসুবিধাটা নাই, কারণ ওদের ওই কারেন্সিটা কনভার্টিবল করা আছে। আর পাকিস্তানের যে নাগরিক, দ্বিতীয় যে বৃহত্তম সংখ্যক নাগরিক, সেটা ছিল পাকিস্তানের। আর পাকিস্তান যেহেতু ইরানের সাথে বর্ডারিং কান্ট্রি, ওরা ওদের বর্ডার ওপেন করে দিয়েছে। যারা পাকিস্তানে চলে যাওয়ার বর্ডারের 2টো পয়েন্ট বন্ধ রেখে একটা পয়েন্ট ওপেন করা আছে। সেই একটা পয়েন্ট দিয়ে পাকিস্তানের নাগরিক যারা পাকিস্তানে ফেরত যেতে চাচ্ছে তারা ফেরত যাচ্ছে। আর আপনারা যদি ম্যাপ দেখেন তাহলে দেখতে পাবেন যে ইরান একটি অনেক বড় একটি দেশ। ফলে তেহরানের থেকে উত্তরে এবং পূর্ব দিকে যদি চলে যায় তাহলে এমনি নিরাপদ আশ্রয় থাকতে পারে। তো পাকিস্তানের বিষয়টাও আমরা জানি। ওখানে আমরা এই দুটো দেশের নাগরিকদের বিষয়ে আমরা অনুকরণ বা অনুসরণ করার চেষ্টা করছি। ধন্যবাদ। জি হ্যালো, আমি কামরান সিদ্দিকী, বিজনেস স্ট্যান্ডার্ডে কাজ করি। আপনি যে 400 জনের কথা বলেছেন যে যারা হচ্ছে তেহরানে আছে, তো এর মধ্যে এবং তারা খুব ভয়ঙ্কর হুমকির মধ্যে আছে আপনি বলেছেন, এর মধ্যে কতজন আসলে ইতিমধ্যে নিরাপদ জায়গায় যেতে পেরেছে, এরকম কোনো ধারণা আছে আপনাদের? আমাদের তাদের আমি আসলে সংখ্যাটা সঠিকভাবে বলতে পারি নাই, হয়তো আমাদের আনুমানিক 400 হয়তো হবে। তবে আমাদের সাথে 100 জন যোগাযোগ করেছে যে 100 জনের খরচ টরচ সহ সমস্ত কিছু সহ আমরা তাদের অ্যাকোমোডেশন সহ তাদেরকে আমরা নিরাপদ স্থানে নিয়ে যাওয়ার ব্যবস্থা করছি। এটা মানে সরকারি পয়সায়, কিন্তু মানে তাদের কাছ থেকে আমরা কোনো পয়সাও নিচ্ছি না। তাদের বাসস্থান, তাদের খাওয়ার ব্যবস্থা এবং তাদেরকে নিরাপদে নিয়ে যাওয়া, এবং পরবর্তীতে যদি তারা ল্যান্ড রুটে চলে যেতে চায় তাহলে গাড়ি ভাড়া করে